শুরুতেই জানিয়ে দেব বিএনপির জন্য বড় দুঃসংবাদ। জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি এদিক দল। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দেব সরকারি চাকরির দিন শেষ ডক্টর ইউনূসের বাংলাদেশ। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আইন জারি করেছে ডক্টর ইউনূস সরকার। এরপর জানিয়ে দেব মাথা নেড়া করে ঘোল ঢেলে সারা শহর ঘোরানো হয়েছে ছাত্রলীগ নেত্রীর। তাহলে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে। আমরা কাকে বিশ্বাস করব? আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলে কি সমস্যার সমাধান হবে? এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে। এই কনসার্নটা ভ্যালিড। পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না। তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় দেয়। জনগণ বারবার প্রতারিত। গেল ফোন যেই কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, সামনে কিন্তু মোহাম্মদ ডক্টর ইউনূসের ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবে। সেই সাথে আওয়ামী লীগের জন্য বড় একটি সুসংবাদ নিয়ে এসেছে জাতিসংঘ। সেই সাথে বিএনপির জন্য কিন্তু বড় একটি দুঃখের সংবাদ বলেই আমরা জানতে পেরেছি, এমনটা জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে এরপর এক ধারাবাহিকভাবে দেখে আসি। গেল ফোন যেই কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি। বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগপত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগপত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? এক নাম্বার, তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালের শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে,
ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে ঢুকতে পারবে না, এটা সত্য। তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন। প্রশ্নটা আসলে কেন আসছে বা এই দাবিটা কেন উত্থাপন হচ্ছে, যে দাবিটা গেল কয়েকদিন আগেও আমরা দেখেছি যে অনেকটা ঝিমিয়ে গিয়েছিল, আবার এই দাবিটা সরব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া হবে না বা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। এই দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কেন আসলে বিএনপিটা করছে এটা নিয়ে কমেন্টে অনেকে লিখেছেন যে তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চায়, বাট এর পাশাপাশি একটু কারণ আছে। এই প্রধান কারণটা হচ্ছে গেল যে লম্বা একটা সময় হয়ে গেছে, প্রায় 1 মাস সামডেজ, এই সময়টার মধ্যে আসলে যেই পরিমাণ অ্যাকশন রিঅ্যাকশন দরকার ছিল প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এই জিনিসগুলো কিন্তু আসলে পরিপূর্ণ হচ্ছে না। এটা প্র্যাকটিক্যালি এটা স্বীকার করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবের খুবই কী বলা হয় যে একজন কঠিন সাপোর্টার, বাট প্রথম থেকে শুরু করে এই লম্বা সময়টাতে আপনি যদি একটু দেখেন সারা বাংলাদেশে সবচেয়ে ঝামেলা হচ্ছে আমাদের এখানে আইনশৃঙ্খলার খুবই অবনতি হয়েছে, এটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন বাজারে যে অসহিষ্ণু দ্রব্যমূল্যের দাম, এটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, কিন্তু ইলিশ বাংলাদেশের বাজারে আগুন। ডিমের দাম সরকার বাইধা দিয়েছে, মুরগির দাম বাইধা দিয়েছে, কিন্তু এগুলোকে কন্ট্রোল হচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে কি যে বিএনপি ক্ষমতায় গেলে কি গিয়ে এগুলো তাড়াতাড়ি করে ফেলবে? না, এটা হবে না। তারপরেও এবার আসেন যে কেন আসলে বিএনপির এই অসহিষ্ণু মেন্টালিটিটা তৈরি হচ্ছে। এটা মূল কারণ বিএনপির মধ্যে একটা ভয় হচ্ছে এই মুহূর্তে প্রশাসনে যারা বসে আছেন অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, এদের মধ্যে অধিকাংশই 111 সরকারের সময় যারা এই উপদেষ্টার দায়িত্ব পালন করছে। তো 111 সরকার কি করছে? বিএনপির বরাবরই দাবি ছিল যে 111 সরকার মঈনুদ্দিন বা ফখরুলরা তখন মানে সেফ এক্সিটের জন্য একটা কালো চুক্তি করছিল আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় এনে দিবে আর পাশাপাশি তারা সেফ এক্সিট নেবে। তো দিন শেষে মানুষ এটাই দেখছে যে ওই মানুষগুলো চলে গেছে। তারপরে এই 111 সরকারে যারা কুশীলভ ছিল, এখানে -2 ফর্মুলা এই উপদেষ্টারাই করছে, এটা বিএনপির বরাবরই দাবি। সেই -2 ফর্মুলাটার আরও একটা দৃশ্যপট দেখতে পাচ্ছে বিএনপি। কেন? এই মুহূর্তে আপনি দেখেন তারেক রহমান তিনি কিন্তু দেশে নাই, শেখ হাসিনা তিনিও দেশে নাই, তাহলে দেশে আছে কে? বেগম খালেদা জিয়া তিনি কার্যত মাঠে নাই, শক্তিশালী কোনো রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে প্রাণ নাই, বিএনপি পন্থীরা খুব বেশি মার্কেটে নামতে পারতেছে না, জামাতের সাথে আবার তাদের বিভাজন আছে। এখন এই পরিস্থিতিটা যদি লম্বা সময় চলতে থাকে, আপনি যদি যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় বিশ্লেষক আছেন তাদের কথাবার্তাগুলো শুনেন, সবাই কিন্তু একটা সংকেত ফিল করছে যে আবার কি প্রো আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট এই ডক্টর ইউনূসকে সামনে রেখে পেছন থেকে তৈরি হচ্ছে কিনা, এটা আসলে বিএনপি ভয় পাচ্ছে। আর এই ভয়টার যৌক্তিক কারণগুলো হচ্ছে ওই যে 111 সরকারের কুশীলভরা আবারও এখন উপদেষ্টা পদে আছে, এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োজিত মন্ত্রী, আমলা, সচিব বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল ছিল তাদেরকে বরখাস্তের যে পরিমাণটা সেটা 1001%। বেশিরভাগ যেটা হচ্ছে বদলি। তো বদলি তো ফ্যাক্ট না, একজন আওয়ামী লীগের বড় নেতা সামহাও বা বড় একজন প্রশাসনিক আমলা তিনি এটা থেকে ওইটা যাচ্ছেন, এটা থেকে ওইটাই আসতেছেন। এটা হচ্ছে বিএনপির হেডেকের অংশ, যে না আওয়ামী লীগ তো এখনো ভাই প্রশাসনের সেট আপ আছে। এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়াজ দিচ্ছেন যে সীমান্তের কাছে চলে আসছে, চট করে ঢুকে যাব। এটাকে আপনি একজন অডিয়েন্স হিসেবে হালকা নিলেও যারা এটাকে বোঝার তারা কিন্তু এটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছে। আর এখন এই যে চট করে ঢুকে যাব এই পরিবেশে যদি আওয়ামী লীগ চট করে ঢুকে যায়, আপনি ফেসবুক থেকে তার স্বাধীন করবেন না। সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেছে, আপনি দেখেন মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে, ভাগাভাগি বন্যার টাকা নিয়েও কত অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, এগুলো কিন্তু এখন আর নাই, ওই একতাটা নাই। তো আওয়ামী লীগ যদি আসলেই ঢুকে যায় এই জিনিসটারে কন্ট্রোল করা খুবই কষ্ট হবে। বিএনপি কোনটা ভাবে, যদি আওয়ামী লীগ ঢুকে প্রশাসন সজাগ করবে, পুলিশ সজাগ করবে, সেট আপটা টোটালি আওয়ামী লীগের এখনও। এটার কারণে তারা ভয় পাচ্ছে যে এই পরিস্থিতিটা যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু এখন ধরপাকড় হচ্ছে, বিভিন্ন জায়গায় মার্ডারও হয়েছে, আওয়ামী লীগ গোপালগঞ্জে শক্তিশালী হচ্ছে, এরকম নানান সার্কামস্টেন্সেস যেগুলো আছে এগুলোকে তারা চিন্তা ভাবনা করে তারা ভাবতেছে নির্বাচনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হওয়া দরকার। সংস্কার যা হবে, বড় বড় সংস্কার চলমান প্রক্রিয়া আমরা সরকারে গিয়া করব। অপরদিকে তারেক জিয়া সাহেব কিন্তু সুন্দর সুন্দর তিনি বক্তব্য দিচ্ছেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও ঠুকছেন। আমি এর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এরকম প্রথম দেখলাম। এখন এইটা যদি ক্ষমতায় যাওয়ার পরে বদলায় যায় তাহলে কিন্তু আবার ওই যে এরকম 5ই আগস্ট আসবে 2-4-10 বছর পরে, আর 5ই আগস্টের আগে আগস্ট চলে আসবে, কারণ আওয়ামী লীগ বরাবরই বিরোধী দল হিসেবে রাজপথে বড় কঠিন একটা জল।
এটা যারা রাজনীতি দেখছেন অতীতে তারা জানেন। তো এরকম নানান চিন্তা ভাবনা থেকে বিএনপি আসলে চাচ্ছে যে নির্বাচনটা করে তাড়াতাড়ি সরকারে আমাদের দাও, আমরা আমাদের সেটআপটা তৈরি করবো যেন আওয়ামী লীগের কাছ থেকে অন্তত তার হুমকি না থাকে। এই মুহূর্তে ইউনূস সাহেব হুমকি না, হুমকি কিন্তু এখনও আওয়ামী লীগ। আর এই হুমকিটার প্রধান কারণ সেনা বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, যারা সরকারকে চালায়, ইউনু বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক যে কর্মকর্তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক গেল কয়েক বছর যাবৎ যারা নিয়োগপ্রাপ্ত আছে তারাই। সো এখানে একটা ভয় তো কাজ করছেই 100%। সেই কারণে আসলে মির্জা ফখরুল ইসলাম দলটির মুখপাত্র তিনি বলছেন যে নির্বাচনটা খুব দ্রুত আসলে দরকার। এখন বাংলাদেশের জনগণ নির্বাচন কত দ্রুত চায়? তো এখন এই দেশে জনগণ বলতে কোনো শব্দ নাই, এটা মনে রাখেন। এই দেশে জনগণ বলতে আমাদের ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এক একজন এক এক দলের প্রতি ভালোবাসা হয়ে গেছে। একটা শ্রেণী যারা আওয়ামী লীগ আছে তারা তলে তলে কিন্তু চায় আপাতত নির্বাচনের দরকার নাই, যেমনি আছে চলুক ভালো। বিএনপি সরকার ক্ষমতায় আসলে এখনই তো মামলা কারে বলে কত প্রকার দেখা হচ্ছে, এরপর এটা আরও 10 গুণ বাড়বে, এটা তাদের ভয়। যতই সংস্কার করুক টুরুক প্রশাসন, যতই আমরা নিরপেক্ষ বলি, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না যে আমাদের প্রশাসন আসলে এতটা কি নিউট্রাল হইতে পারবে যে ধরেন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির একজন এমপি ফোন দিয়েছে যে আওয়ামী লীগের এটারে ঢুকাই দাও, ওসি সাহেব বলবে খবরদার, সে একজন নিরীহ মানুষ, সৎ মানুষ। মানে এটা কল্পনার মতন, বাট আমরা চাই এমনটাই ঘটুক। এটা ঘটলে সাময়িকভাবে হয়তো বিএনপির কাছে মনে হবে যে আওয়ামী লীগের দমন করা যায় না, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কত বড় যে একটা মাইল ফলক অর্জন হবে। কারণ এই বিএনপি তো আজীবন ক্ষমতা থাকবে না, আবার আওয়ামী লীগ আসবে অথবা জামাত আসবে, জাতীয় পার্টি আসবে। তাহলে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গেলে যারা অন্যায় করে নাই, একজন ভালো মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, তাকে মিথ্যা মামলা দিয়া ফাঁসানোর সুযোগ নাই। এটা একটা পজিটিভ দিক, কিন্তু এটা খুবই হার্ডেস্ট একটা জিনিস। এটা আমাদের বাংলাদেশের জনগণ এখন আমরা মনে প্রাণে অন্তঃকরণে বিশ্বাস করতে পারছি না। তো বিএনপির ভয়টা কিন্তু আসলে এই জায়গাতেই, যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটতে পারে, এই ভয়টা। আর ভারত তো ধরেন শক্ত একটা ভূমিকা নিয়ে আছেই, টোটাল রেজিম লড়াই করছে। ডোনাল্ডো বাংলাদেশে আসলো, আবার দৌড় দিয়ে ভারতে গেল। তো এগুলাকে কিন্তু যারা অবজারভেশন করে, যারা বিশ্লেষণ করেন, এর উপরে যারা অনলাইনে বক্তা আছেন, সবাই কিন্তু দেখেন তাড়াতাড়ি চাচ্ছে নির্বাচনটা হইতে, একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা দিতে। ডক্টর ইউনূস সাহেবের এই অনির্বাচিত সরকারটাকে লম্বা সময় রাখতে চাচ্ছে না বিএনপি। তবে জামাত কেন চাচ্ছে সেটা আমি আগেও বলছি, আবারও বলি, জামাত চাচ্ছে তাদেরকে আরেকটু পুনর্গঠিত করতে। ইভেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতা করে, আমাদের বুড়িচঙ্গায় কালকে বিএনপি ছাত্রদলের 2 গ্রুপ কোপাকুপি অবস্থা, বিভিন্ন জায়গায় এগুলো ঘটছে। মানুষ বিরক্ত হচ্ছে, সামহাও ভোটের মাঠে প্রভাব পড়বে। আর এই প্রভাবটা, এটার একটা অংশ জামাতের দিকে চলে যাবে, সাধারণ মানুষের ভোটগুলো সামহাও বিএনপি থেকে মাইনাস হবে। আর এবার যে ভোট হবে কিন্তু শতভাগ নিরপেক্ষ হবে, আওয়ামী লীগ দ্বারাক, বিএনপি দ্বারাক, জামাত দ্বারাক। আওয়ামী লীগের নিষিদ্ধ না করলে আওয়ামী লীগও নির্বাচন করবে, আওয়ামী লীগের ভোটের অধিকার আছে, তাহলে সেক্ষেত্রে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। কি আসলে কি সমস্যার সমাধান হবে, এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে। এই কনসার্নটা ভ্যালিড। পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না। তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাল। জনগণ বারবার প্রতারিত হয়। দেখেন আমাদের পূর্বপুরুষেরা সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল, পাকিস্তান আন্দোলন করেছিল, তারপরে পাকিস্তান এক নতুন ঔপনিবেশিক শাসন শুরু করেছিল। বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো, জীবন পণ লেখে রক্ত দিল। তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বর্বর এক স্বৈর শাসন দুর্ভিক্ষ। এরশাদকে হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে। হাসিনাকে হটাবো, তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে? না, সেটাকে আসতে দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা স্বপ্ন ভঙ্গের সেই দুষ্ট চক্র ভাঙতে পারবো? খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সকল প্রগতিশীল সংবিধানে। এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস। আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে, এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে। তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আসলে কি রাষ্ট্রের মালিক জনগণ? আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। তার মানে কি সংবিধান জনগণের, তাহলে এই ক্ষমতা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে? অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান। আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে। সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল। শক্তি সামন্ত একজন খুব নামকরা পরিচালক ছিলেন। তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং। উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে, নৌকা, সমুদ্র, মাছ ধরা, এইসব নিয়ে সিনেমা। কাছাকাছি ফরম্যাট তার অনেকগুলো সিনেমায় আছে, যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ, অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান, হিন্দিতে এটা হয়েছিল বরসাত কি এক রাত। এইসবের বেসিক প্লট একই। ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত। অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার। ওই সিনেমায় আমাদের নতুন আছে না, এখনকার চ্যাংড়া ব্যাংড়া অবশ্য চেনে না, আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন, সেই নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে।
নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। আস্তে আস্তে এখন আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না। সংবিধান নিয়ে এক জ্ঞানের আলাপ আছে। হ্যাঁ, আগে সিনেমার আলাপটা শেষ করে নিই। নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা। উৎপল দত্ত ন্যাচারালি কমন ভিলেন, উনি ছিলেন ভিলেন। রোজিনার পর্দার নাম হচ্ছে কদম। তো এখন চ্যাংরা ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি। জি, আমি সিনেমা ভালো দেখি। উৎপল দত্তের খুব খাই, সে রোজিনারে তার বিছানায় নেবে আর কি। তো সে একটা বুদ্ধি করছে, সিরিয়াস বুদ্ধি, কিন্তু তার এক লেসপেন্সার আছে। তো তার লেসপেন্সারের সাথে কদমের বিয়ে দেবে। তো লেসপেন্সার তো মহা খুশি। উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান করে ফেলছে। তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম শামসুজ্জামান। তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে ফেলছে, এটিএম শামসুজ্জামানকে কনভিন্স করে ফেলছে, সব ঠিকঠাক। এখন উৎপল দত্ত তার লেসপেন্সারকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাইতেছে যে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে কি টার্মসে। তো তার লেসপেন্সারকে বলতেছে উৎপল দত্ত, আই শোন, কদমকে তুই বিয়ে করবি, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়লগটা মনে হয় সবসময়, মানে বাংলাদেশের মালিক তোরাই, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। মানে বাংলাদেশের শেখ পরিবার ভোগ করবে, কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন ক্রিয়েট করবে, বিভ্রম ক্রিয়েট করবে। সেই উৎপল দত্তের মতো এখান থেকে আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ, বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, বা বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এই টাইপের কথাবার্তা। মানে এই সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে। জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোনো বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আবার সেই ভোট দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস হয়ে গেছে। এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি। যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া হয়েছে। এটা জনগণের সাথে প্রতারণা। সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না, কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি। এই প্রতারণা আপনারা কেন করলেন? তাহলে এখন আমরা কি করব? আমাদের এই সংবিধান ছুড়ে ফেলতে হবে। আমাদের একটা নতুন সংবিধান লাগবে। ৭২-এ রচিত সংবিধান আজ ২০২২ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, পারছে না। এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি। এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি। ওই সংবিধান রাখলে আবার হাসিনা তৈরি হবে, আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে দেবে। ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন আর কল্পনা দিয়ে, তাদের পার্টিসিপেশনে। তাদের আগামীর জগতে আমরা থাকবো না, তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না। ওহে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা, শুনতে বুক ভেঙে গেলেও তোদের আগামীর জগতে আমরা থাকবো না, কেউ না। ওই জগৎকে তোদের তৈরি করতে হবে। সেই জগৎ আজকের চাইতে জটিল হবে। আমাদের চাইতে বেশি চালাক না হলে, বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা। আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব। আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয়, কিন্তু কাজটা করে দিতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। কথাটা একেবারে মিথ্যা না, কিন্তু আমার অ্যাম্বিশনটা কি? দেখেন, হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারল? কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে? এর একটা প্রধান কারণ, জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায়, জনগণের প্রতিপক্ষ হয়ে যায়। পলিটিক্যাল রুলার্স ফ্রি দেমসেলস অ্যান্ড এনস্লেভ আদার্স। তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায়। জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না। থ্যাঙ্কস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে। বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে। আমরা নেত্র নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি। কনক সারোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছি। মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে। আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইমড হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে। আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি, কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে। এদের পরিচিতির কারণটা কি? কারণ খুব সিম্পল, এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে। আমিও ব্যক্তি হিসেবে তুচ্ছ, কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয়, আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি। এটাকেই বলে সফট পাওয়ার।
একসময় প্রথম আলো ডেইলি স্টার ছিল ক্ষমতাবান এই সফট পাওয়ারের অধিকারী, আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এখানে। আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না, রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের। আমাদের বুকে সাহস আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে, আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে। আমি অন্যের কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব। কারণ পাবলিক ভয়েস যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে, বা যেটা সিভিল সোসাইটি, সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায়, সে তার রাজনৈতিক ক্ষমতা হারায়, সে ভয়েসলেস হয়ে যায়, তার কোনো ভয়েস থাকে না। সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায়, যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে, যার সামনে ক্ষমতা থর থর কাঁপে। বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না, কিন্তু তারা মৌলানা ভাসানীর নাম জানে, কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নত যেন হননি। এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকবে। শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স করতে হবে। ফিদেল ক্যাস্ট্রো চে গুয়েভারার চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু দুনিয়াতে অল্পদিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চে গুয়েভারাকেই তো বেশি মানুষ মনে রেখেছে, তাই না? কেন? কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না, সকলের জীবনই ট্র্যাজিক নায়কের মতো। তাই ট্র্যাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করে ফেলে নিজেকে। চেয়েছিলেন ট্র্যাজিক নায়ক। মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই, কষ্টের জীবন, সাহসের জীবন, ত্যাগের জীবন। আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন না। মানুষের ভালোবাসায় সিক্ত হতে হলে ত্যাগ করতে হয়। আপনি যতটুকু ত্যাগ করবেন ঠিক ততটুকু ভালোবাসাই আপনাকে মানুষ ফেরত দেবে। নির্লোভ হতে হয়, তারপরে জনগণের পক্ষে থেকে লড়াই করতে করতে বিদায় নিতে হয় যুদ্ধের মাঠে থেকেই। ওই জীবন গৌরবের। আমি সেই গৌরবের জীবনের মঞ্জিল চিনে গেছি। সেই পথ থেকে কোনো লোভ আমাকে বিচ্যুত করতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজলুমের সাথে থাকার তৌফিক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।